কেমন আছেন সবাই? যে যেখান থেকে শুনছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও ভালো আছি। লাইফ স্টোরির আজকের এই অংশে একটি বিশেষ ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। খুব বেশি সময় না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাব। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করে যাবেন। ঘটনাটি ভারতের মাদ্রাজের বান্দ্রা কোর্টের একটি ঘটনা, একটি ডিভোর্সের মামলা। মামলাটি ঠিক যেভাবে লেখা আছে, আমার কাছে ঘটনাটি যেভাবে এসেছে সেভাবেই আমি উপস্থাপন করার চেষ্টা করছি। কোর্টে চলছিল একটি ডিভোর্সের মামলা, কিন্তু ঠিক তখনই স্ত্রী বিচারকের সামনে এমন একটি অভূতপূর্ব শর্ত পেশ করলেন যে উপস্থিত সকল উকিলদের মুখ হা হয়ে গেল এবং খোদ বিচারকও তার চেয়ারে সোজা হয়ে বসে পড়লেন। এক অদ্ভুত উত্তেজনায় মুহূর্তে কোর্টরুমের বাতাস থমথমে করে তুলল। মুম্বাইয়ের বান্দ্রা কোর্টে একটি ডিভোর্সের মামলার শুনানি চলছিল। বিচারক ফাইল থেকে চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে তাকালেন। শ্রীমতী নেহা গুপ্তা, আপনি কি আপনার স্বামী অমিত গুপ্তার কাছ থেকে ডিভোর্স নিতে সম্মত? কোর্টরুমে একটি গভীর নীরবতা নেমে এলো। সকলের দৃষ্টি নেহার উপর। নেহা একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজের অভ্যন্তরীণ সকল সাহস সংগ্রহ করে বললেন, হ্যাঁ বিচারক মহাশয়, আমি ডিভোর্স দিতে প্রস্তুত, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। যতক্ষণ না সেই শর্ত পূরণ হবে আমি ডিভোর্সের কাগজপত্রে সই করব না। এই একটি বাক্য কোর্টরুমের চাপা উত্তেজনাকে ছিন্ন ভিন্ন করে দিল। উকিলরা পরস্পরের দিকে তাকাতে লাগলেন। অমিতের মুখ বিবর্ণ হয়ে উঠল। বিচারপতি বিজয় সিং চেয়ারে সোজা হয়ে বসলেন। তিনি চশমা নাকের উপর সামঞ্জস্য করে জিজ্ঞেস করলেন, শর্ত? কী ধরনের শর্ত? নেহার গলায় এখন আর কম্পন ছিল না, তাতে ছিল অটল দৃঢ়তা। ডিভোর্সের কাগজপত্রে সই করার পূর্বে আমি আমার স্বামীর সাথে তার বাড়িতে একজন স্ত্রী হিসেবে আমার সম্পূর্ণ অধিকার নিয়ে একটি শেষ রাত অতিবাহিত করতে চাই। এই কথা শোনা মাত্র কোর্টরুমে যেন একটি বিস্ফোরণ ঘটল। অমিতের মুখ লজ্জা এবং ক্রোধে রক্তিম হয়ে উঠল। সেখানে উপস্থিত লোকজনের মুখ হাঁ হয়ে গেল। অমিতের উকিল প্রায় নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠলেন। অবজেকশন মাই লর্ড, এটা কি অভদ্রতা! এই দাবি সম্পূর্ণভাবে অযৌক্তিক, অবৈধ এবং লজ্জাকর। আমার মক্কেলের সম্মান ক্ষুণ্ণ করার প্রয়াস করা হচ্ছে। এটা আদালতের সময়ের অপচয়। শান্ত হন মিস্টার ভাটিয়া। বিচারপতি গম্ভীর কণ্ঠে তাকে নীরব করে দিল। তার অভিজ্ঞ চোখ নেহার মুখ পাঠ করার চেষ্টা করছিল। শ্রীমতী গুপ্তা, বিচারক মহাশয় গম্ভীরভাবে বললেন, আপনি যা দাবি করেছেন তা অত্যন্ত অস্বাভাবিক। আমি জানতে চাই এই অদ্ভুত শর্তের পিছনের কারণ কি? আপনার সাথে এমন কি ঘটেছে? নেহার কান্না এবার বাঁধ ভেঙে বেরিয়ে এলো। বিচারক মহাশয়, কারণ হলো আমার 5 বছরের বিবাহিত জীবন। 5 বছর মানে 1826 দিন। আর এই 5 বছরে আমার স্বামী আমাকে কোনো দিন নিজের স্ত্রী মনে করেননি। আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, কিন্তু পরিচারিকা হয়ে রয়ে গেলাম। বিচারক মহাশয় বুঝলেন যে এই মামলা কেবল ডিভোর্সের নয়, বরং একটি নারীর অস্তিত্ব ও সম্মানের। তিনি অমিতের দিকে তাকালেন, যার মাথা লজ্জায় ঝুঁকেছিল। এরপর নেহা বললেন, বিচারক মহাশয়, আজ থেকে 5 বছর আগে আমি 25 বছরের এক মেয়ে ছিলাম, যার চোখে হাজারো স্বপ্ন ছিল। আমার বিয়ে ঠিক হয়েছিল অমিতের সঙ্গে। অমিত একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পোস্টে ছিলেন। আমার বাবা মা নিজেদের সাধ্যের চেয়ে বেশি খরচ করেছিলেন। ঋণ করে আমাকে যৌতুক দিয়েছিলেন। তারা ভেবেছিলেন তাদের মেয়ে রাজকীয় জীবন কাটাবে। নেহা এক মুহূর্ত থামলেন, যেন সেই স্মৃতিগুলো আবার যাপন করছিলেন। বিয়ের রাতে সব মেয়ের মতোই
আমিও অনেক স্বপ্ন দেখেছিলাম। লাল রঙের ভারী বেনারসি শাড়ি পরেছিলাম, আমার হাতে মেহেন্দি ছিল। আমি ঘোমটা দিয়ে বিছানায় বসে তার অপেক্ষা করছিলাম। আমার বুক দুরু দুরু করছিল। কোর্টরুমে বসা লোকজন এসব শুনে একে অপরের দিকে তাকাতে লাগলেন। এরপর নেহা বললেন, রাত প্রায় 1টা নাগাদ অমিত ঘরে এলো। তার মুখে কোনো উত্তেজনা ছিল না, কোনো খুশি ছিল না। তিনি দরজা বন্ধ করলেন এবং সোজা আলমারির দিকে গেলেন। তিনি নিজের পোশাক বের করে আমাকে বললেন, দেখো নেহা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি ঘোমটা তুলে তার দিকে তাকালাম। আমি ভাবলাম হয়তো তিনি লজ্জা পাচ্ছেন, কিন্তু তিনি যা বললেন তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। নেহার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। তিনি আমাকে বললেন, নেহা, আমার সময় দরকার। পরিবারের চাপে পড়ে আমি বিয়ে তো করে নিলাম, কিন্তু আমি এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। তোমার কাছে আমার ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই। তুমি এই বিছানায় আরামে ঘুমিয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ছি। এই বলে তিনি বালিশের চাদর নিয়ে সোফায় শুয়ে পড়লেন। বিচারক মহাশয়, আমি সারা রাত কেঁদেছিলাম। আমার সাজ চোখের জলের সঙ্গে ধুয়ে গিয়েছিল। আমি ভাবলাম হয়তো নতুন সম্পর্কে সময় লাগবে, হয়তো তিনি কাজের চাপে আছেন। আমি নিজেকে বোঝালাম যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই আগামীকাল আর এলো না। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন বাড়িতে উৎসবের মেজাজ। সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল, কিন্তু আমার ভেতরে এক ঝড় চলছিল। আমি কাউকে কিছু বলিনি। আমার মনে হলো এটা আমাদের দুজনের বিষয়, এটাকে বাইরে নিয়ে যাওয়া ঠিক নয়। নেহা তার গল্প বলে চললেন। দিন কাটতে লাগলো, সপ্তাহ, মাস এবং তারপর বছর। অমিতের আচরণ বদলায়নি। আমরা এক ছাদের নিচে দুইজন অচেনা মানুষের মতো থাকতাম। তিনি সকালে অফিসে যেতেন, রাতে দেরিতে ফিরতেন, খাবার খেতেন এবং নিজের সোফায় শুয়ে পড়তেন। আমাদের কথাবার্তা শুধু হ্যাঁ বা না, খাবার কি রান্না হয়েছে পর্যন্তই সীমাবদ্ধ ছিল। অমিতের উকিল মাঝখানে বাধা দেওয়ার চেষ্টা করলেন। ইয়োর অনার, আমার মক্কেল তাকে সমস্ত শারীরিক সুখ সুবিধা দিয়েছেন, একটি সুন্দর বাড়ি, কাজের লোক, টাকা, সব কিছু। নেহা লাগে তার দিকে ফিরলেন। কি একজন নারী শুধু এটাই চায়? উকিল সাহেব, একজন স্ত্রী, অর্থাৎ নেহা, একজন স্ত্রী কি দুটো মিষ্টি কথা, একটু সম্মান, একটি ভালোবাসা পাওয়ার অধিকারিণী নয়? বিচারক মহাশয়, আমি বহুবার তার সাথে কথা বলার চেষ্টা করেছি। আমি জিজ্ঞেস করেছি, অমিত, আমার কি কোনো ভুল হয়েছে? তুমি কি আমার উপর রেগে আছো? তিনি সবসময় একই উত্তর দিতেন, না, শুধু আমার একটু সময় দরকার। আমি তার জন্য কেবল একজন গৃহিণী ছিলাম। তার জামা কাপড় ইস্ত্রি করা, তার পছন্দের খাবার রান্না করা, বাড়ি পরিষ্কার রাখা, তার বাবা মায়ের সেবা করা, আমি সব কিছু করেছি। কিন্তু পরিবর্তে আমি কি পেলাম? হ্যাঁ, একাকিত্ব। তার বন্ধুরা বাড়ি এলে আমি তাদের সামনে হেসে একজন আদর্শ সতী সাধ্বী স্ত্রীর অভিনয় করতাম, কিন্তু তারা চলে গেলে বাড়ির নিস্তব্ধতা আমাকে গ্রাস করত। আমি কতবার তাকে বলেছি, চলো কোথাও বাইরে ঘুরে আসি, কোনো সিনেমা দেখে আসি। তার উত্তর সবসময় তৈরি থাকতো, না, মন নেই, পরের সপ্তাহে যাব। কিন্তু সেই পরের সপ্তাহ আর কখনো আসেনি। বিয়ের 1 বছর পর থেকেই আমার বাপের বাড়ি থেকে ফোন আসা শুরু হলো। আমার মা জিজ্ঞেস করতেন, বেটি কবে সুখবর শোনাচ্ছিস? আমি তাদের কি বলতাম? আমি কিভাবে বলতাম যে আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই? আমি অজুহাত দিতাম, মা, তিনি এখন কর্মজীবনে মনোযোগ দিচ্ছেন, অমিত এখনই বাচ্চা চান না। নেহার গলা ধরে এলো এই মিথ্যা নেহার গলা ধরে এলো এই মিথ্যা আমাকে ভেতর থেকে ফাফা করে দিচ্ছিল। যে কোনো অনুষ্ঠানে যাওয়া আমার জন্য একটা শাস্তির মতো ছিল। আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবার একই প্রশ্ন, নেহা, তোমার কোল কবে ভরে উঠবে? তাদের সহানুভূতি ভরা দৃষ্টি তীরের মতো আমাকে বিদ্ধ। লোকে কানাকানি করত, নিশ্চয়ই এর মধ্যে কোনো সমস্যা আছে। দেখতে তো বেশ হৃষ্টপুষ্ট, তাহলে কি ব্যাপার?
বিচারক মহাশয়, আমি প্রতিদিন মরে যাচ্ছিলাম। সেই রাতে আমি সাহস করে অমিতের সঙ্গে কথা বললাম। আমি বললাম, অমিত, লোকে নানা কথা বলছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের একবার ডাক্তার দেখাতে যাওয়া উচিত। এই কথা শোনা মাত্র তিনি রেগে গেলেন। তিনি প্রথমবার আমার ওপর চিৎকার করেছিলেন, তোমার কি মনে হয় আমার কোনো ত্রুটি আছে? আমি বলেছি, না, আমার এখন বাচ্চা চাই না। আর এরপর থেকে এই কথা আর তুলবে না। সেই দিনের পর আমার বাপের বাড়ির লোকেরাও ভাবতে শুরু করলো যে সমস্যা আমার মধ্যেই। আমার মা আমাকে নিয়ে শহরে এলো, নামকরা গাইনোকোলজিস্টের কাছে গেলেন। সব পরীক্ষা হলো। ডাক্তার বললেন, আপনার রিপোর্ট একেবারে স্বাভাবিক, আপনি মা হওয়ার যোগ্য। সেদিন আমি খুশি হওয়ার বদলে আরও ভেঙে পড়লাম, কারণ আমার কাছে আর কোনো অজুহাত ছিল না। বিচারক মহাশয়, বিয়ের প্রায় 3 বছর হয়ে গিয়েছিল। আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আমি শুধু নিজের নিয়তি মেনে নিয়ে বেঁচেছিলাম। একদিন অমিত অফিস থেকে ফিরলেন, খুব খুশি ছিলেন। তার হাতে একটা গিফট বক্স ছিল। আমার মনটা এক মুহূর্তের জন্য ধড়ফড় করে উঠল। আমি ভাবলাম, হয়তো আজ আমাদের ভাগ্য কিছুটা বদলাবে। আমার মনে আশা জেগেছিল বিচারক মহাশয়। আমার মনে হলো, হয়তো আজ রাতে অমিত আমাকে সেই উপহারটি দেবেন। হয়তো আজ তিনি তার 5 বছরের শীতল আচরণের জন্য ক্ষমা চাইবেন এবং আমাকে নিজের বাহুতে তুলে নেবেন। আমিও তাড়াতাড়ি তৈরি হয়ে গেলাম। তৈরি হয়ে বাইরে এসে আমি অবাক হলাম। তিনি তো উপহারটি নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ? আর এটা কার জন্য? তিনি উদাসীনভাবে বললেন, এটা প্রীতির জন্য, আজ ওর জন্মদিনের পার্টি। আমি শুধু সেখানেই যাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, প্রীতি কে? তিনি বললেন, আমার অফিসে কাজ করে, আমার খুব ভালো বন্ধু। সেই রাতে তিনি 2টোর সময় ফিরলেন। তার মুখে এক অন্যরকম দ্যুতি ছিল যা আমি গত 3 বছরে কখনো দেখিনি। তার জামাকাপড় থেকে এক অজানা পারফিউমের গন্ধ আসছিল। সেই দিন আমার হৃদয়ে সন্দেহের বীজ প্রথম রোপণ হলো। আমি খোঁজখবর নেওয়া শুরু করলাম। সেই মুহূর্তে আমি অন্য কিছু ভাবতে পারছিলাম না। একদিন আমি তার ফোন চেক করলাম, যা আমি কখনো করতাম না। ফোনে প্রীতি নামে নাম্বার সেভ করা ছিল। তাদের চ্যাট, ছবি এবং ভালোবাসার মেসেজে ভরা ছিল। আই লাভ ইউ, মিস ইউ। এসব পড়ে আমার হাত কাঁপতে লাগলো। বিচারক মহাশয়, সে শুধু বন্ধু ছিল না, অমিত আমার সাথে প্রতারণা করছিল। যে ভালোবাসা আর আপনত্বের জন্য তিনি আমাকে এত বছর ধরে বঞ্চিত করছিলেন, তা অন্য একজনের উপর উজাড় করে দিচ্ছিলেন। আমি বুঝতে পারলাম যে তিনি রাতে হাঁটার বাহানায় কেন ঘর থেকে বেরিয়ে যেতেন। তিনি গভীর রাত পর্যন্ত প্রীতির সাথে ফোনে কথা বলতেন। যে মানুষটির জন্য আমি এত বছর ধরে কাঁদছিলাম, সে অন্য একজনের সাথে নিজের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো কাটাচ্ছিল। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমার ভিতর রাগ, কষ্ট আর অপমানের একটি লাভা ফুটছিল। পরের দিন যখন অমিত অফিসের জন্য তৈরি হচ্ছিলেন, আমি তাকে আটকালাম। আমি বললাম, অমিত, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। তিনি সেই এক পুরনো উত্তর দিলেন, নেহা, আমার দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যায় কথা বলি। কিন্তু আমি বললাম, না, কথা এখনই হবে। প্রীতিকে? আমার প্রশ্ন শুনে তার মুখের রং উড়ে গেল। তিনি তোতলানো গলায় বললেন, ও ও ও আমার বন্ধু। আমি বললাম, শুধু বন্ধু, নাকি সে যার কারণে তুমি আজ পর্যন্ত আমাকে ছুঁয়েও দেখনি? বিচারক মহাশয়, সেই দিন প্রথমবার অমিতের চোখে আমি ভয় দেখলাম। সত্য প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তিনি চুপ হয়ে গেলেন। তার নীরবতা ছিল তার স্বীকারোক্তি। আমি চিৎকার করে উঠলাম, কেন করলে আমার সাথে? এমন যদি অন্য কাউকে ভালোবাসতে, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? আমার জীবন কেন নষ্ট করলে? তিনি নিচু স্বরে বললেন, আমি বাড়ির লোককে মানাতে পারিনি। তারা প্রীতির জন্য কখনো রাজি হতো না, কারণ সে অন্য জাতের। আমি ভেবেছিলাম বিয়ের পর আমি তোমাকে সব বলে দেব, কিন্তু সাহস হয়নি। আমি পাগলের মতো হাসতে লাগলাম। বছরের পর বছর ধরে একজন নারীকে ধোকায় রাখার জন্য সাহস লাগে অমিত, সত্য বলার জন্য নয়।
আপনি শুধু আমাকে নয়, নিজের বাবা মাকেও ঠকিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি তুমি তাকে বিয়ে করতে চাও? তিনি মাথা নিচু করে বললেন, হ্যাঁ, আমি তোমার থেকে ডিভোর্স চাই। বিচারক মহাশয়, সেই দিন আমার সব স্বপ্ন, আমার সব ধৈর্য ভেঙে চুরমার হয়ে গেল। আমি এমন একটি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করছিলাম যে কোনো দিনই ছিল না। যখন আমি ডিভোর্স দিতে অস্বীকার করলাম, তখন অমিত তার মাকে সব বলে দিল। আমি ভেবেছিলাম যে একজন নারী হওয়ার কারণে, একজন মা হওয়ার কারণে তিনি আমার কষ্ট বুঝবেন, কিন্তু আমি ভুল ছিলাম। একদিন আমার শাশুড়ি আমার ঘরে এলেন। তিনি খুব আদর করে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বেটি, আমি সব জানতে পেরেছি। অমিত যা করেছে তা ভুল, কিন্তু এখন যা হয়েছে তা তো হয়েছেই। আমি আশা নিয়ে তার দিকে তাকালাম। তিনি বললেন, দেখ বেটি, তুই তো আমার মেয়ের মতো, আমি তোর খারাপ চাই না, কিন্তু অমিতের শোকটাও তো দেখতে হবে। ও প্রীতি ছাড়া থাকতে পারবে না। আর সত্যি বলতে কি, বংশটাও তো এগিয়ে নিয়ে যেতে হবে। তোর দ্বারা তো এত বছরে কিছু হলো না। তার কথাগুলো আমার বুকে ছুরির মতো বিঁধে গেল। তিনি জানতেন যে ত্রুটি আমার নয়, তার ছেলের, তবুও তিনি সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছিলেন। তিনি বললেন, তুই তো বুদ্ধিমতী, তুই অমিতকে ডিভোর্স দিয়ে দে, এটাকে একটা দুঃস্বপ্নের মতো ভুলে যা। বিচারক মহাশয়, সেই দিন আমি বুঝলাম যে এই বাড়িতে আমার কেউ নেই। এই সবাই তাদের ছেলের ভুল ঢাকতে আমাকে ব্যবহার করছে। সেদিন আমি নিশ্চিত করলাম যে আমি লড়ব নিজের সম্মানের জন্য, আমার নষ্ট হওয়া 5 বছরের জন্য। নেহা বর্তমানে ফিরে এলেন। তিনি তার চোখের জল মুছলেন। বিচারক মহাশয়, তবুও যখন আমি ডিভোর্সের জন্য মানা করলাম, তখন এই লোকেরা আমার উপর চরিত্রহীনতার অভিযোগ দিতে শুরু করলো। তারা কোর্টে এটা প্রমাণ করার চেষ্টা করলো যে আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, তাই তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। তারা আমাকে এত ভেঙে দিল, এত অপমান করলো যে আমি ভেতর থেকে মরে গেলাম। এখন যখন আমাদের সম্পর্ক শেষ হতে চলেছে, তখনই আমি এই শর্ত রেখেছি। এই শর্ত কোনো শারীরিক সুখের জন্য নয়। বিচারক মহাশয়, নেহার কণ্ঠ এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। এই শর্ত আমার আত্মসম্মানের জন্য, এই শর্ত অমিত গুপ্তা সেই অহংকার ভাঙার জন্য, যিনি ভাবেন যে যিনি টাকা আর প্রতারণা দিয়ে সব কিছু করতে পারবেন। আমি চাই তিনি একটি রাত আমার সঙ্গে কাটান, কিন্তু একজন স্বামীর মতো নয়, একজন অপরাধীর মতো। আমি চাই সেই রাতে তার নিজের ভুলটা উপলব্ধি হোক। আমি চাই তিনি আমার চোখে সেই কষ্টটা দেখুন যা তিনি আমাকে দিয়েছেন। আমি চাই তিনি যখন পরের দিন সকালে উঠবেন, তখন তার হৃদয়ে একটা বোঝা থাকুক, যা তাকে সারা জীবন মনে করিয়ে দেবে যে তিনি একটি জীবন্ত নারীর আত্মাকে হত্যা করেছেন। এটা আমার প্রতিশোধ নয় বিচারক মহাশয়। মহাশয় অমিতের দিকে তাকালেন যে ঘামে ভিজে মহাশয় অমিতের দিকে তাকালেন। অমিত ঘামে ভিজে যাচ্ছিল। মিস্টার গুপ্তা, আপনার কি কিছু বলার আছে? অমিতের উকিল আবার উঠে দাঁড়ালেন। ইয়োর অনার, এটা সব মন গড়া গল্প। এটা শুধু টাকা হাতানোর একটা চাল। এই মহিলা আমার মক্কেলকে ব্ল্যাকমেইল করছে। এই শর্ত অবৈধ এবং অনৈতিক। এটাকে দ্রুত খারিজ করা উচিত। বিচারক মহাশয় সরাসরি অমিতকে জিজ্ঞেস করলেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি, মিস্টার গুপ্তা আপনার স্ত্রী মিস্টার গুপ্তা আপনার স্ত্রী যা কিছু বলেছেন তা কি সত্যি? আপনি কি 5 বছর ধরে তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখেননি? অমিতের দৃষ্টি নিচু ছিল। সে কিছু বলতে পারছিল না। জবাব দিন, বিচারক মহাশয়ের কণ্ঠদ্বরে প্রতিধ্বনিত হলো। অমিত কাঁপতে কাঁপতে বললেন, জি হ্যাঁ। এর কারণ আমি প্রীতিকে ভালোবাসতাম। আর এটা কি সত্যি যে আপনি প্রীতির কাছে যেতেন, তার সাথে সময় কাটাতেন? অমিত অমিত চুপ রইলেন। নেহা চিৎকার করে উঠলেন, বলো অমিত, কোর্টকে বলো যে তুমি আমার হিসেবের প্রতিটি মুহূর্ত, প্রতিটি খুশি কাকে দিয়েছ? অমিত প্রায় ফিসফিস করে বললেন, হ্যাঁ। এই স্বীকারোক্তি মামলার মোড় ঘুরিয়ে দিল। অমিতের উকিলও চুপ হয়ে গেল। বিচারক মহাশয় কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, এই মামলাটি খুব জটিল। আমি কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে মিস প্রীতির সঙ্গে কথা বলতে চাইব। এটা শুনে অমিত এবং তার উকিলের চোখ কপালে উঠল, ইয়োর অনার। কিন্তু এই মামলার সঙ্গে তার সম্পর্ক কি? সম্পর্ক আছে উকিল সাহেব।
সে এই ত্রিকোণের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি জানতে চাই তিনি কি এসব জানতেন? আদালতে প্রীতিকে সমন জারি করলো। পরের সপ্তাহে তারিখ দেওয়া হলো। সেই এক সপ্তাহ অমিত এবং তার পরিবার নেহার উপর চাপ সৃষ্টি করার সব রকম চেষ্টা করলো। তারা তাকে ফোন করলো, টাকার লোভ দেখালো, সমাজে তাকে বদনাম করার হুমকি দিল। কিন্তু নেহা তখন পাথর হয়ে গিয়েছিল। পরের শুনানির দিন প্রীতি কাঠগড়ায় দাঁড়িয়েছিল। সে ছিল একজন আধুনিক আত্মবিশ্বাসী মেয়ে, কিন্তু আজ তার মুখে ভয় দেখা যাচ্ছিল। বিচারপতি তাকে জিজ্ঞেস করলেন, মিস প্রীতি, আপনি কি অমিত গুপ্তাকে চেনেন? জি, আমরা একসাথে কাজ করতাম। আপনি কি জানেন যে তিনি বিবাহিত? প্রীতি এক নজর অমিতের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এখন জানি। এখন জানেন মানে? প্রীতি গভীর নিঃশ্বাস নিলেন। অমিত আমাকে বলেছিলেন যে তার বিয়ে হয়েছে, কিন্তু সেটা একটি মৃত সম্পর্ক। তিনি বলেছিলেন যে তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ এবং তাকে ডিভোর্স দিচ্ছে না। তিনি বলেছিলেন যে তারা বছরের পর বছর আলাদা থাকছেন। তিনি আমাকে বিশ্বাস করিয়েছিলেন যে তিনি খুব তাড়াতাড়ি ডিভোর্স নিয়ে আমাকে বিয়ে করবেন। এটা নেহার জন্য নতুন তথ্য ছিল। অমিত শুধু তাকে নয়, প্রীতিকেও ধোঁকা দিয়েছিলেন। প্রীতির চোখে জল এসে গেল। আমি এখানে এসে জানতে পারলাম যে নেহাজি সম্পূর্ণ সুস্থ এবং তিনি 5 বছর ধরে একই বাড়িতে থাকছেন, একজন স্ত্রীর অধিকারের অপেক্ষায়। যদি আমি সত্যিটা জানতাম তাহলে আমি কখনোই সম্পর্কে এগোতাম না। আমাকে ক্ষমা করুন নেহাজি। আমি একজন নারী, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। প্রীতির এই বয়ান অমিতের কফিনে শেষ পেরেক ঠোকার মতো হলো। প্রমাণ এবং সাক্ষীদের শোনার পর বিচারক মহাশয় বলতে শুরু করলেন, নেহাজি, আমি আপনার শর্তের পেছনের কষ্ট, অপমান এবং ছটফটানি বুঝতে পারি, কিন্তু আইন আপনাকে সে অধিকার দিতে পারে না যা আপনি চাইছেন। আপনার সেই শর্ত পূরণ হতে পারে না। নেহার মুখ ম্লান হয়ে গেল। বিচারক মহাশয় তাকে নিজের কাছে ডাকলেন এবং তার কণ্ঠস্বর নরম করে বললেন, বেটি, আমি আপনাকে একজন বিচারপতি হিসেবে নয়, একজন বাবা হিসেবে কিছু বলতে চাই। আমারও একটি মেয়ে আছে, আপনারই বয়সের। তিনি তার ড্রয়ার থেকে একটি মানি ব্যাগ বের করে তার মধ্য থেকে একটি ছবি বের করে নেহাকে এগিয়ে দিলেন। ছবিতে একটি হাসি খুশি মেয়ে ছিল, যার চোখে আত্মবিশ্বাসের দ্যুতি ছিল। এ হলো আমার মেয়ে সোনালি। 3 বছর আগে ওরও ডিভোর্স হয়েছিল। ওর স্বামী ওকে মানসিকভাবে নির্যাতন করত। ওর আত্মসম্মানকে প্রতিদিন পিষে দিত, প্রায় ওকে শারীরিক নির্যাতন করত। যখন ও ডিভোর্স নিয়ে বাড়ি এলো তখন ও পুরোপুরি ভেঙে পড়েছিল। ওর মনে হয়েছিল যে ওর জীবন শেষ হয়ে গেছে। ও অনেক দিন পর্যন্ত নিজের ঘর থেকে বের হয়নি। একদিন আমি ওকে বললাম, বেটি, কোনো মানুষের তোমাকে ছেড়ে যাওয়াটা তোমার গল্পের শেষ নয়, এটা তোমার নিজের গল্প লেখার শুরু। তোমার অস্তিত্ব কারোর থাকা বা না থাকার উপর নির্ভরশীল নয়। তুমি একটি সোনার খাঁচা ছেড়ে এসেছো। এখন তোমার সামনে পুরো আকাশে ওড়ার লিখেছেন, এখন তোমার সামনে ওড়ার জন্য পুরো আকাশ। বিচারক মহাশয়ের কণ্ঠে একজন বাবার কষ্ট এবং গর্ব দুটোই ছিল। নেহা বেটি, আজ আমার মেয়ে নিজেকে একজন বিউটিশিয়ান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সে একটি সেলুন চালায়। এখন সে তার সব ব্যবসাগুলোকে সময় দেয়, যা বিয়ের পর ছেড়ে দিয়েছিল। সে এখন আগের চেয়ে অনেক বেশি খুশি। জানো কেন? কারণ সে তার খুশির রিমোট কন্ট্রোল অন্য কারোর হাতে দেওয়া বন্ধ করে দিয়েছে। তিনি নেহার চোখে চোখ রেখে বললেন, আপনি যে একটি রাত চাইছেন, সেটা কি সেই একই মানুষের কাছ থেকে আপনার অস্তিত্বের সার্টিফিকেট চাওয়া, যিনি আপনার অস্তিত্ব কোনোদিন মানেননি? আপনি সেই মানুষটির কাছ থেকে সম্মান ভিক্ষা চাইছেন, যিনি নিজের সম্মানের অর্থ জানেন না। একজন নারীর মর্যাদা এই নয় যে কোনো পুরুষ তাকে গ্রহণ করবে কি না। তার মর্যাদা তার নিজের আত্মসম্মানে। আপনি দুর্বল নন, আপনি খুব সাহসী। আপনি 5 বছর একটি মিথ্যা সম্পর্ক চালিয়েছেন, এটা আপনার সহনশীলতা ছিল। আজ আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এটা আপনার সাহস। আপনার এই সাহসকে সঠিক দিশা দিন।
এই মানুষটির কাছ থেকে একটি রাত নয়, বরং আপনার পুরো জীবনটা ফেরত চান। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন এবং নিজের একটি নতুন পরিচয় তৈরি করুন। এমন পরিচয় যার জন্য কোনো অমিত গুপ্তার নামের দরকার হবে না। আপনি শুধু নেহা, আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। বিচারপতির কথাগুলো নেহার ক্ষতগুলোর উপর মলমের মতো কাজ করেছিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল, কিন্তু আজ এই জল অসহায়ত্বের নয়, বরং এক নতুন শক্তির অনুভূতির জল। সে তার রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছিল এবং নিজেকে সামলে নিল। উঠে দাঁড়ালো এবং দৃঢ় কণ্ঠে বলল, বিচারক মহাশয়, আমি আমার শর্ত ফিরিয়ে নিচ্ছি। কিন্তু নেহা এরপর বললেন, আমার এই মানুষটির কাছ থেকে ডিভোর্স এবং আমার নষ্ট হওয়া 5 বছরের ক্ষতিপূরণ চাই। এরপর যা ঘটল তা কোর্টের ইতিহাসে লিপিবদ্ধ হয়ে গেল। বিচারপতি বিজয় সিং শুধু নেহার ডিভোর্সকে অবিলম্বে মঞ্জুরি করলেন না, বরং অমিতকে তার মানসিক নিষ্ঠুরতার জন্য কঠিন সাজা শোনালেন। তাকে নেহাকে ক্ষতিপূরণ হিসেবে 25 লক্ষ টাকা এবং তার ফ্ল্যাটের অর্ধেক অংশ দেওয়ার নির্দেশ দেওয়া হলো। সেই সাথে তাকে প্রতি সপ্তাহের উইকেন্ডে মহিলা আশ্রয়গৃহে কমিউনিটি সার্ভিস করার নির্দেশ দেওয়া হলো, যাতে সে একজন নারীর সম্মানের অর্থ বুঝতে পারে। এই রায় শুনে অমিত এবং তার পরিবারের উপর যেন আকাশ ভেঙে পড়ল। কোর্ট থেকে বেরোনোর সময় নেহার মাথা উঁচু ছিল, সে ছিল মুক্ত। নেহাজি, আমি কি আপনার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারি? নেহা থামলেন। প্রীতি বললেন, আমি জানি যে ক্ষমা চাইলে আপনার কষ্ট কমবে না, কিন্তু আমি তবুও ক্ষমা চাইছি। আমি সত্যিই কিছু জানতাম না। নেহা প্রীতির মুখে সত্যি অনুতাপ দেখতে পেলেন। তিনি বললেন, ভুল আপনার নয় প্রীতি, ভুল সেই মানুষটির যিনি আমাদের দুজনকে ধোঁকা দিয়েছেন। নিজের খেয়াল রাখবেন এবং ভবিষ্যতে কারো উপর অন্ধভাবে ভরসা করবেন না। এই বলে নেহা এগিয়ে গেলেন। কিছু দূরে অমিত একা পরাজিত এবং লজ্জিত হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু প্রীতি তার সাথে দেখা না করে মুখ ফিরিয়ে সেখান থেকে চলে গেলেন। আজ তিনি শুধু একটি মামলা হারেননি, বরং নিজের সম্মান, নিজের টাকা এবং প্রীতির বিশ্বাসও হারিয়েছেন। নেহা তার পরিবারের সাথে একটি নতুন লক্ষ্যের দিকে পা বাড়ালেন। এটা ছিল তার আত্মমর্যাদার জীবনের শুরু। তিনি এখন কারো অসম্পূর্ণ বধূ নন, বরং একজন পরিপূর্ণ নারী। তো বন্ধুরা, সবশেষে নেহা যে সিদ্ধান্ত নিলেন তা কি সঠিক ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন এবং এও জানান আমাদের এই গল্প আপনার কাছে কেমন লাগলো এবং আপনি কোথা থেকে শুনছেন। পছন্দ হলে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। লিসেনার্স, আমার কণ্ঠে শুনলেন ভারতের রায় হওয়া একটি বিখ্যাত মামলার ধারা বিবরণী। আর যে নীল, কিছু কথা বলতে চাই। সম্পর্ককে কখনো কঠিন জায়গায় রাখা উচিত নয়। যে জায়গাটা ভেঙে দেওয়ার, সেটাকে যেমন ভেঙে দেওয়া উচিত, যে জায়গাটাকে প্রোটেক্ট রাখা প্রয়োজন সেটাকেও তেমন প্রোটেক্ট রাখা উচিত। জোর করে কোনো কিছু টিকিয়ে রাখার মানে একটি বা দুইটি মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলা। আমি আদালতের রায়ের ইন্টারপ্রিটেশনে যাব না, কিন্তু প্রকৃতপক্ষে আমার কাছে মনে হয় নেহাজির প্রথমেই সরে আসা উচিত ছিল। 5টি বছরের স্যাক্রিফাইস তার এক ধরনের দুর্বলতা। আমাদের সমাজে বিবাহ এবং বিচ্ছেদটাকে অত্যন্ত নোংরাভাবে দেখা হয়, অত্যন্ত খারাপভাবে দেখা হয়, কিন্তু প্রকৃতপক্ষে সমাজের শান্তি শৃঙ্খলা, মানুষের নৈতিক মূল্যবোধের তারিখে আমাদের মনে হয় বিবাহ এবং বিচ্ছেদ দুটোকেই সম্মানের চোখে দেখা উচিত এবং দুটোকে সহজ করা উচিত। তাতে করে অন্তত কারো পুরো জীবনটা স্যাক্রিফাইস করে পড়ে থাকতে হয় না। ধর্মের কথা বলবেন, ইসলাম ধর্মে ডিভোর্সকে অনেক অনেক দুর্বল হালাল করে দেখানো হয়েছে, কিন্তু তারপরেও এই বিধানটা রাখা হয়েছে কেন জানেন? যাতে করে আপনি আপনার মনের ইচ্ছার বাইরে গিয়ে কোনো জায়গায় অবস্থান না করেন।
মানুষ মানুষের ঐকান্তিক ইচ্ছায় বাঁচুক, ইচ্ছায় ভর করে পৃথিবীটা গড়ে উঠুক, সুন্দর হয়ে উঠুক পৃথিবী। মানুষ মানুষের সম্পর্কের মূল্য বুঝুক, মানুষ তার ভালোবাসার মানুষটিকে সহজে পাক, এবং মানুষ জোর করে কারোর সাথে মনের বিরুদ্ধে গিয়ে সম্পর্ক ধরে না রাখুক। এতটুকুই আপনাদের কাছে আর যে নীলের মেসেজ, আমার মেসেজ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।